আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট আলোচনা করব। চলো আজকের সেশন শুরু করা যাক। এ এর কর্মদক্ষতা বি এর অর্ধেক। যে সময়ে এ ও বি মিলিতভাবে কোনো কাজ করতে পারে সেই সময় সি তার অর্ধেক কাজ করে। যদি সি একা কাজটি 20 দিনে করতে পারে তবে এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে। দেখো এর কর্মদক্ষতা বি এর অর্ধেক বলেছে। আমি যদি এ আর বি এর কর্মদক্ষতার রেশিও নিই তাহলে আমি কি বলবো, যে সময় বি 2 ইউনিট কাজ করবে এ সেই সময় তার অর্ধেক অর্থাৎ 1 ইউনিট কাজ করবে। এ এর কর্মদক্ষতা বি এর অর্ধেক। বি যদি 2 করে এ 1 করবে একই সময়। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি ক্রস গুণ করে বলতে পারি বি ইজ ইকুয়াল টু 2a। একই রকম ভাবে এখানে বলেছে যে সময় এ ও বি মিলিতভাবে কোনো কাজ করতে পারে, এ ও বি মিলিতভাবে যে কাজ করতে পারে সেই সময় সি অর্থাৎ এ আর বি এর সঙ্গে সি এর রেশিও এবারে বার করব। কি বলেছে, এ ও বি মিলিতভাবে কোনো কাজ করতে পারে সেই সময় সি তার অর্ধেক করবে। তার মানে আমি বলতে পারি সি যে সময় এক কাজ করবে এ আর বি মিলিতভাবে তার দ্বিগুণ কাজ করবে। তাই তো, এটা মানে তাই বোঝায় এ ও বি মিলিতভাবে কোনো কাজ করতে পারে সেই সময় সি তার অর্ধেক কাজ করবে। দেখো এ ও বি মিলিতভাবে যে কাজটা করছে সি তার অর্ধেক অর্থাৎ 2 এর অর্ধেক এক কাজ করছে। এখান থেকে আমি ক্রস গুণ করে বলতে পারি a প্লাস বি সমান 2c। বোঝা যাচ্ছে? দেখো এই জায়গায় আমি বার করেছি b সমান 2a, আমি এই b এর জায়গায় 2a বসাতে পারি। a যেরকম আছে b এর জায়গায় আমি 2a বসিয়ে দিলাম, তাহলে এখানে আসবে 2c। তাহলে 3a ইজ ইকুয়াল টু 2c। a বাই c এটার ভ্যালু হবে 2/3 লিখতে পারি। তাহলে আমি এখানে a আর c এর রেশিও দেখছি 2:3, আর এই জায়গায় দেখো a আর b এর রেশিও ছিল 1/2। আমি যদি এই টোটালটাকে a:b:c তে কনভার্ট করতে চাই তাহলে আমি দেখব a এখানে যে মানটা আছে a এর মান এখানে তাই থাকা কথা। এখানে a এর মান 2 আছে কিন্তু এই জায়গায় a এর মান 1 আছে। আমি যদি a এর মানকে 2 করতে চাই তাহলে এর উপরে আর নিচে আমি 2 দিয়ে গুণ করব। কেন, রেশিও উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে আমি এখানে বলবো যে a যদি 2 হয় তাহলে b এর ভ্যালু হচ্ছে 4। কি বললাম, a এর মান যদি 2 হয় b এর মান হবে 4। আবার দেখো এখানে a এর মান যদি 2 হয় c এর মান হবে 3। আমি বলেছিলাম a এর মান 2 হলে b এর মান 4, আবার a এর মান 2 হলে c এর মান হবে 3, অর্থাৎ a:b:c 2:4:3 আমি বলতে পারি। বোঝা গেছে? এই রেশিওটা কি বেরোলো, এটা হলো দক্ষতার রেশিও। অর্থাৎ যে সময় এ 2 কাজ করবে বি করবে 4 সি করবে 3। এবার বলেছে যে সি যদি একা কাজটি 20 দিনে করে। আচ্ছা এই দক্ষতার রেশিও মানে কি? দক্ষতার রেশিও মানে হচ্ছে প্রতিদিন সি যদি 3 ইউনিট কাজ করে বি করবে 4 ইউনিট এবং এ করবে 2 ইউনিট কাজ। এখানে সি 20 দিনে কাজটা করেছে, সি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। প্রতিদিন 3 ইউনিট কাজ করলে 20 দিনে 3 × 20 এই টোটাল ওয়ার্ক। তাহলে এটা কেন, সি 20 দিনে কাজটা শেষ করে দিয়েছে, প্রতিদিন 3 করে কাজ করলে 20 দিনে 3 × 20 60 কাজ করেছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা অর্থাৎ এই 60 ইউনিট কাজটা এবারে কারা করবে, করবে এ বি সি 3 জনে। আমি জানি এ বি সি 3 জনে একসঙ্গে কাজ করলে এ প্রতিদিন 2, বি প্রতিদিন 4, সি প্রতিদিন 3, অর্থাৎ 4 আর 2 6 আর 3 9 ইউনিট করে কাজ পার ডে করবে। প্রতিদিন 9 ইউনিট করে কাজ করলে 60 কাজ করতে কত সময় লাগবে, আমরা 60 কে 9 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা আসবে 6×2 দিন, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা অঙ্ক, ইংরেজি ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাও তারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, www.bengali-man-for-you.com। এখানে নিয়মিতভাবে জিকে দেওয়া হচ্ছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এই ওয়েবসাইটটায় দেখবে কুইজ ফরম্যাটে কোশ্চেন দেওয়া আছে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 20টা করে প্রশ্ন দেওয়া হয়, যে প্রশ্নের উত্তর সঠিক সেটাকে টিক মারবে, যদি মনে হয় ঠিক সেটা সবুজ হয়ে যাবে, যদি ভুল সেটা লাল হবে, এবং সঙ্গে সঙ্গে তার এক্সপ্লেনেশনও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেওয়া থাকছে।
এ ও বি যথাক্রমে দুটি স্থান পি ও কিউ থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা করলো। এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 20% বেশি। পরস্পর মিলিত হওয়ার পর এ ও বি যথাক্রমে 2.1 ঘন্টা ও টি ঘন্টা পরে গন্তব্যে পৌঁছালো। টি এর মান কত? দেখো প্রশ্নটা বলেছে এই দুটো স্থান আছে পি ও কিউ, এদিক থেকে এ এদিকে যাচ্ছে, বি এদিক থেকে এদিকে আসছে, ওরা কোনো এক জায়গায় মিলিত হলো, মনে করো এই জায়গাটা ওরা মিলিত হলো। মিলিত হওয়ার পর দেখা যাচ্ছে যে এ ও বি যথাক্রমে 2.1 ঘন্টা মানে 5.2 ঘন্টা আর বি টি ঘন্টায় পৌঁছালো। এ এই দিকে যাচ্ছিল, এ 5.2 ঘন্টা পরে মিলিত হওয়ার পরে এই রাস্তাটা 5.2 ঘন্টায় এ কভার করলো, আর বি টি ঘন্টা পরে গন্তব্যে পৌঁছলো, অর্থাৎ মিলিত হওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত যেতে বি এর সময় লাগলো টি ঘন্টা। বোঝা গেছে? বলেছে টি এর মান নির্ণয় করো। দেখো এক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে একটা ফর্মুলা মনে রাখা, যেটা তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। আমরা ফর্মুলাটা কখন ইউজ করব? দুজন একে অপরের দিকে যাবে, মিলিত হবে, মিলিত হওয়ার পরে এ একটা সময় এইখানে পৌঁছাবে এবং বি আর একটা সময় এইখানে পৌঁছাবে, তাহলে আমরা যে সম্পর্কটা পাই সেটা হচ্ছে এ এর স্পিড, এর গতিবেগ বাই বি এর গতিবেগ সমান রুট ওভার বি এর টাইম বাই এ এর টাইম। এই সূত্রটা একটু মনে রাখো। মিলিত হওয়ার পরে এই সময় আর এই সময় যদি গন্তব্যে পৌঁছায় তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, এটা খুব সুবিধাজনক। দেখো এই ক্ষেত্রে এ এর গতি আর বি এর গতিবেগের রেশিও দরকার। এখানে বলা ছিল এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 20% বেশি। আমি যদি রেশিও বার করতে চাই, বি এর গতিবেগ যদি 100 হয়, এ এর গতিবেগ বি এর থেকে 20% বেশি, মানে এ এর গতিবেগ হবে 120। এটাকে কাটলে আসবে 6/5, অর্থাৎ এ বাই বি গতিবেগের রেশিও 6/5 আমি পেয়ে গেলাম। এবারে এখানে বলেছে বি এর টাইম বাই এ এর টাইম। দেখো গন্তব্যে এইখানে মিট করার পর গন্তব্যে পৌঁছাতে বি এর সময় লেগেছে টি ঘন্টা, তাই উপরে আমি টি লিখলাম, আর এ এর সময় লেগেছে 5.2 ঘন্টা, তাই আমি এখানে নিচে 5.2 রাখলাম। বোঝা গেছে? পরীক্ষার সময় যদি এটা মনে না থাকে, এ এক গতিবেগ আর বি এর গতিবেগ লিখে এখানে দেখবে যেটা প্রথমে আছে, দেখতে পাচ্ছ 2.1 ঘন্টা আর টি ঘন্টা, এটাকে রিভার্স করতে হবে, অর্থাৎ প্রথমে টি ঘন্টাটা লিখবে, তারপরে 5.2 ঘন্টা লিখবে। এদিকে রুট আছে তাই আমি দুই দিকে স্কোয়ার করে দিলাম, দুই দিকে স্কোয়ার করলে এটা হবে 6/5 স্কোয়ার, আমি বলছি কি এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। 6 স্কোয়ার 36, 5 স্কোয়ার 25, এটা রুটটা উঠে গেলে হবে টি বাই 5/2, মানে এটা 2t/5 হয়ে যাবে। 5/2টা 2 উপরে চলে যাচ্ছে, 5 5 25, 18 দুগুণে 36, অর্থাৎ টি এর মান হবে 18/5 সমান 3.3/5। তাহলে টি এর মান 3.3/5, যেটা অপশন নাম্বার 3-তে আছে। কিছু সময় পরে আসল ও সুদাসলের অনুপাত 5:6 এবং আরো 5 বছর পরে এই অনুপাত 4:7 হলে সুদের হার নির্ণয় করো। খুব সোজা প্রশ্ন। দেখো এই জায়গায় আসল, প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের কথা বলা হয়েছে। আসল 5 হলে এই সুদ প্লাস আসল 6 হবে বলেছে। আবার কিছু বছর পরে 5 বছর পরে এই অনুপাত 4:7 হবে, এটা বলা আছে। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা জানি কি প্রিন্সিপাল সবসময় একই থাকবে, অর্থাৎ মূল টাকাটা সবসময় একই থাকবে, কিন্তু এখানে একবার 5 দেখছি একবার 4 দেখছি, তাই এটাকে প্রথমে একই করে নাও। একই করতে গেলে আমি এইটাকে 4 দিয়ে গুণ করতে পারি আর এটাকে 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা 4 5 20 আসবে, এটাও 20 আসবে। কিন্তু শুধু এই একটা রাশিকে গুণ করলে হয় না, যেহেতু এটা রেশিও আছে তাই এটাকে 4 দিয়ে গুণ করা মানে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে এটাকে 4x5 লিখলাম, এটাকেও 4x6 লিখছি, এটাকে 5x4 লিখলে এটাকেও 5x7 লিখতে হবে। তার মানে প্রিন্সিপাল যদি 20 হয়, এটা কিছু বছর পরে 6x4 অর্থাৎ 24 হয়েছে। আবার যদি প্রিন্সিপাল 5x4 হয়, তাহলে 5 7 35 হচ্ছে 5 বছর পরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ আসল। বোঝা যাচ্ছে? এবারে দেখো আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। আমরা জানি রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদটা কত, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে 100 হতে হবে। আমি এখানে দেখছি এটা 4 5 20 আছে, এটাকে 100 করতে গেলে আমি আরো 5 দিয়ে গুণ করব, তবেই 5 20 100 হবে।
এইটাকে পুরোটাকে খেয়াল রাখো, এখন রেশিও হচ্ছে এইটা। আমি এখানে 4 5 20 আছে, 20কে 5 দিয়ে গুণ করলে 100 আসবে, তাই 5 দিয়ে গুণ করেছি। এখানেও 4 5 20 আছে, এটাকে 5 দিয়ে গুণ করলে 100 আসবে। অর্থাৎ এখন মেন যে জিনিসটা এলো সেটা হচ্ছে এইটা। এখানে এটা যদি পুরো গুণ করি তাহলে কত আসবে? এটা আসবে 100। 5 দিয়ে এটাকে গুণ করেছো, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। এটা তাহলে 4 5 20 আর 20 6 120, তাহলে এখান থেকে বেরোলো 120। এখানে এটা 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, কেন এটা রেশিও ছিল। এটা গুণ করলে 100 আসছে, আর এটা গুণ করলে আসছে 5 5 25, 25কে 7 দিয়ে গুণ করলে 175। এবারে দেখো অঙ্কটা কি এলো। অঙ্কটা বলছে যে আমার মূল টাকা ছিল 100, কিছু বছর পরে এটা 120 টাকায় পরিণত হলো। আবার আরো 5 বছর পরে, অর্থাৎ 120 হয়েছে, আরো 5 বছর পরে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 5 বছর, সেই টাকাটা হয়ে গেল 175। তাহলে বলেছে সুদের হার কত। খুব তাড়াতাড়ি এটা করা যায়, আমি এখানে আস্তে আস্তে দেখালাম। তোমাদের টার্গেট হবে, যেহেতু সুদের হার 100 টাকার 1 বছরে কত বলতে বোঝায়, তাহলে আমাদের মূল টাকাটাকে 100 এ পরিণত করতে হবে। দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট যেহেতু সবসময় একই থাকে, তাই এইটা সবসময় 100ই থাকবে। 120 টাকা এইখানে মোট ছিল, এইখানে দেখতে পাচ্ছি 5 বছর পরে সেটা মোট 175 হয়ে গেল। তাহলে 5 বছরে কত টাকা বাড়লো? তোমরা বলবে 175 থেকে 120 মাইনাস করলে 55 টাকা 5 বছরে বাড়ছে। 5 বছরে বাড়ছে মানে কি? 5 বছরে সুদ বাড়ছে 55 টাকা। তাহলে আমি বলতে পারি 100 টাকা যদি আমি রাখি, 5 বছরে ইন্টারেস্ট পাবো 55 টাকা। 100 টাকার 5 বছরের সুদ যদি 55 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে? 55কে 5 দিয়ে ভাগ করলে তোমরা বলবে এটা হবে 11। তাহলে আমি কি পেলাম? 100 টাকার 1 বছরের সুদ 11 টাকা। আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ যেটা হয় সেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। তাহলে রেট অফ ইন্টারেস্ট 11%, যেটা অপশন নাম্বার 3-তে আছে। প্রতিটি বস্তু 9 টাকার পরিবর্তে 12 টাকায় বিক্রি করলে কিছু সংখ্যক বস্তুর বিক্রয় মূল্যের পার্থক্য হয় 150 টাকা। যদি সমস্ত বস্তুর ক্রয় মূল্য 250 টাকা হয়, তবে 21টি বস্তু 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? কি বললো? 9 টাকার পরিবর্তে 12 টাকায় বিক্রি করছে। 9 টাকায় বিক্রি করতাম, 12 টাকায় বিক্রি করছি এক একটা বস্তু, তাহলে এক একটা বস্তু আমি 3 টাকা বেশিতে বিক্রি করছি। অর্থাৎ এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা পার বস্তুতে। বোঝা যাচ্ছে? দেখো 3 টাকা যখন পার্থক্য হচ্ছে তখন একটা বস্তুর কথা আমরা বলছি, কিন্তু এখানে বিক্রয় মূল্যে পার্থক্য 150 টাকা। তাহলে আমাদের কটা বস্তুর কথা বলবো? এটাকে 50 দিয়ে গুণ করলে 150 আসে, তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করে আমি বলবো যে এখানে যে কটা বস্তুর কথা বলা হচ্ছে, যে সমস্ত বস্তু, সেটা হচ্ছে 50 পিস। বোঝা গেছে? 3 টাকা পার্থক্য হয় একটা বস্তুতে, 150 টাকা পার্থক্য হবে 50টা বস্তুতে। বোঝা যাচ্ছে? তাহলে মোট বস্তুর সংখ্যা 50। এবার এই সমস্ত বস্তু, অর্থাৎ এই 50 পিস বস্তুকে 200 ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, 50 পিসের সিপি হচ্ছে 250 টাকা। তাহলে এক পিসের সিপি কত হবে? 250কে 50 দিয়ে ভাগ করলে তোমরা বলবে 5 টাকা। তাহলে একটা বস্তুর ক্রয় মূল্য 5 টাকা। এবার 20% লাভে বিক্রি করব। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। মানে 5 টাকা ক্রয় মূল্য হলে আমার 1 টাকা লাভ হবে। মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমার বিক্রয় মূল্য হবে 6 টাকা। বোঝা গেছে? 5 টাকায় 1 টাকা লাভ মানে 5 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ, অর্থাৎ 5 টাকার বস্তুটা 6 টাকায় বিক্রি করব। তাহলে 6 টাকা এসপি হবে যদি সিপি হয় 5 টাকা। আমি এখানে দেখছি যে ক্রয় মূল্য 5 টাকা আছে, ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 6 টাকা। তাহলে আমি দেখলাম যে প্রতিটা বস্তুর বিক্রয় মূল্য সমান 6 টাকা। বোঝা গেছে? একটা বস্তুর বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে 21টা বস্তুর বিক্রয় মূল্য কত হবে? তোমরা বলবে 21টা বস্তুর বিক্রয় মূল্য 21 × 6 সমান 126 টাকা হবে, যেটা অপশন নাম্বার 1-তে আছে। এটা আমি প্রসেস বললাম, পরীক্ষার সময় যদি এই প্রশ্ন আসে তোমাদের আমি বলি একটু অপশনগুলো দেখবে। এখানে চেয়েছিল যে 21টা বস্তু বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। এখানে সব গোটা ফিগার দেওয়া আছে, একটা দশমিকে দেওয়া নেই। তাহলে 21টা বস্তুর বিক্রয় মূল্য মানে 21কে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে এইগুলো আসবে। দেখো একটাই সংখ্যা আছে যেটা 21 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যায়, অর্থাৎ 21কে 6 দিয়ে গুণ করলে আসে। তাহলে আমি পরীক্ষার সময়
যদি টাইম কম থাকে আমি কিন্তু এটাকে উত্তর করে আসবো, আর কোনোটা কিন্তু 21 গুণিতক নয়। যদি a সমান এইটা এবং হয় তবে 3b এর মান নির্ণয় করো যখন cos বিটা সমান √3 + a/5 + a। দেখো ত্রিকোণমিতির বেসিক যে 5টা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও যদি দেখো, ভ্যালু পুটিং মেথড আমি ওখানে দেখিয়েছি। সাইন কস মিশিয়ে আছে, আমরা যে মানটা ধরে আমাদের অঙ্ক করতে সুবিধে হবে আমরা সেই মানটা দিয়ে অঙ্ক করব। যেমন আমরা জানি সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, শূন্য এই ফিগারটাকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধে হয়, তাই আমরা এখানে আলফার মান 0 ডিগ্রি ধরবো। বুঝে যাচ্ছে? যেটা ক্যালকুলেশন সুবিধা হবে সেটাই ধরো, অঙ্ক মিলবে। ত্রিকোণমিতির ভিডিওগুলো পারলে একটু দেখে নিও, সেখানে বলা থাকবে কেন আমি সাইন কসের সময় 0 ধরবো, ট্যানের সময় কেন 45 ধরবো, সেখানে ডিটেলসে বলা আছে। তাহলে আমি যদি এইখানে আলফার মান 0 ধরি তাহলে এটা আসবে 0, এটা আসবে 0, এটাও 0 এবং এটাও 0। তাহলে a এর মান কত আসবে? 2, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, cos 0 ভ্যালু হচ্ছে 1, 0 + 1 মানে 1, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 আসবে, মাইনাস এখানেও তাই, সাইন 0 ভ্যালু 0, cos 0 ভ্যালু 1, 0 + 1 সমান 1, 1 কে 3 দিয়ে গুণ করলে -3। তাহলে a এর মান এলো -1। এই জায়গায় আমি a এর মানটা বসিয়ে দেবো। cos বিটা √3 প্লাস a আছে, a এর মান যেহেতু -1 তাই আমি এখানে -1 দিলাম, নিচেও তাই 5 -1, এখানে আসছে 2/4, এটা কাটলে আসবে 1/2 অর্থাৎ 1/√2। আমরা কি পেলাম? cos বিটার মান 1/√2। এখন দেখতে হবে cos এর কোন অ্যাঙ্গেলের মান 1/√2 হয়। তোমরা বলবে cos এর 45 ডিগ্রির ভ্যালু 1/√2 হয়। জাস্ট আমি কম্পেয়ার করব, অ্যাজ ইফ cos cos কেটে দিচ্ছি, কাটা যায় না, কম্পেয়ার করছি, আমি ভাবছি cos cos যদি দুদিক থেকে উঠে দেয় তাহলে বিটার মান হবে 45 ডিগ্রি। বিটার মান 45 ডিগ্রি হলে 3 বিটার মান চেয়েছে, 3 বিটা, 3 ইন্টু বিটার মান 45 ডিগ্রি আছে, তাহলে উত্তর হবে 135 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 2 তে আছে। 386822 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে? দেখো পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, কেন তুমি তো এখানে এটাকে পরীক্ষার সময় রুট করতে বসবে না, কোনটা যোগ করে তার পুরোপুরি রুট করা যাচ্ছে কিনা সময় যাবে, তাই এমন একটা ফিগার দেওয়া এখানে থাকে যেটা নির্দিষ্ট একটা নিয়মে অঙ্কটা হয়, যে নিয়মটা তোমার জানা উচিত। রেলের পরীক্ষার সময় এরকম পূর্ণবর্গের জিনিস দেখা গেছে দিয়েছে, তাই এই জিনিসটাকে একটু ভালোভাবে বোঝো। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা যদি আমাকে বলতে বলে, তাহলে আমি দেখব সেই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল অবশ্যই 1, 4, 7 বা 9 হতে হবে। কি বললাম? যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমি সংখ্যাটা পূর্ণবর্গ কিনা বলতে গেলে আমাকে দেখতে হবে সেই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 1, 4, 7, 9 কিনা। যদি 1, 4, 7, 9 সংখ্যার অঙ্কগুলোর যোগফল হয় তাহলে আমি সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, আমি বলবোই না কিন্তু বলতে পারি। যেমন আমি যদি বলি 36 কে রুট করা যায়, তোমরা বলবে হ্যাঁ, তাহলে 36 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তুমি দেখো এদের ডিজিট গুলোকে যোগ করো, 6 + 3 9 হচ্ছে। আমি বলেছি ডিজিট সাম যদি 1, 4, 7, 9 হয় সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়। এটাই কিন্তু সব না, তোমাকে আরো দেখতে হবে যদি 2 অঙ্কের সংখ্যা হয়, শেষ দুটি অঙ্ক, এই শেষ দুটো অঙ্ক 1 থেকে 24 পর্যন্ত সংখ্যা যতগুলো আছে তাদের স্কোয়ার করলে এই স্কোয়ারের পরে শেষ দুটো যে অঙ্ক হয় সেই দুটো অঙ্কই হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো সংখ্যা। মানে কি? যেমন মনে করো আমি যদি বলি একটা 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 13, তার যদি স্কোয়ার করো কি হবে? 13 স্কোয়ার 169। এখানে শেষ দুটো সংখ্যা কি কি এলো? 6 আর 9। 13 কেন, এর আগে যা কিছু নাও তুমি, মনে করো 13 আগে আরো একটা 13 বা 14, 15 কিছু একটা যোগ করে দাও না কেন, এই পুরো সংখ্যাটা যদি যোগ করি, যোগ করার পরে আমি যদি তার স্কোয়ার করি, স্কোয়ার করার পর দেখব যে শেষ দুটো ডিজিট 69 কিনা। যদি কোনোভাবে 168 আসে, আমি দেখব 68 1 থেকে 24 যে সংখ্যাগুলো আছে
তাদের স্কোয়ার করার পর সেই স্কোয়ারের শেষ দুটো অঙ্ক 68 হয় কিনা। দেখবে 1 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলো বর্গ করলে শেষ দুটো ডিজিট কখনোই 68 হয় না, তখনই আমি বলে দেবো যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তোমাদের মেন কাজ হবে 1 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মনে রাখা। অবশ্যই মনে রাখতে হয় 1 থেকে 30 পর্যন্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কেন রিজনিং এও কাজে লাগে। তাহলে 1 থেকে 24 পর্যন্ত বর্গ আমি মনে রাখবো, তার শেষ দুটো ডিজিট এখানে যেটা দিয়েছে সেই তার সঙ্গে মিশছে কিনা দেখবো, যদি মিলে যায় তাহলে আমি বলবো সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। হবেই তার মানে নেই হতে পারে। আমি কেন এটা বলছি, তুমি 169, আমি কি বললাম যে 69 একটা হয়, 269 কি কারো পূর্ণবর্গ সংখ্যা হবে? অবশ্যই না। 69 থাকলেও কিন্তু হবে না, কেন এটা রুট করা যায় না। তাই আমি যেটা বলছি সেটা কিন্তু হতে পারে, কেন এখানে সব হতে পারে এর উপর তোমাকে অঙ্ক হবে। এবারে দেখো আমি এইটা ডিজিট সাম করে দেখব। 3 + 8 + 6 + 8 + 2 + 2, 2 2 4 8 12, 12 আর 6 18, 8 26, 3 29। আমি এখানে দেখলাম কি 29 এসছে। আবার এইগুলো ডিজিট যোগ করব, যতক্ষণ না 1 ডিজিটে আসছে তোমাকে যোগ করে দিতে হবে। দেখো এইগুলোকে যোগ করলে 9 আর 2 11, এখনো 1 ডিজিট আসেনি, তাই এই দুটোকে যোগ করলে 1 + 1 2। অর্থাৎ ডিজিট সাম সবসময় 1 ডিজিটে আসতে হবে, যতক্ষণ 2 ডিজিট থাকবে সেইগুলোকে আবার যোগ করতে হবে। যেমন এখানে 29 এসেছিল, আমি 9 আর 2 11 যোগ করেছি, 2 ডিজিট এসছে, আবার এই দুটোকে যোগ করে 1 1 2 পেলাম। আমি দেখলাম ডিজিট সাম 2 এসছে, কিন্তু আমি জানি ডিজিট সাম 1479 হতে হবে, তবে গিয়ে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। আমি দেখবো এই ডিজিট সামের সঙ্গে এখানে যে অপশনগুলো দিয়েছে যোগ করলে কোন উত্তরটা তোমাদের আসবে। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, ছোট সংখ্যা থেকে কিন্তু স্টার্ট করবে। বোঝা গেছে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই আমি প্রথমে 22টাকে চেক করব, কেন অপশনের মধ্যে 22 সবচেয়ে ছোট। 22 যদি যোগ করি 2, 22 মানে কি ডিজিটগুলো যোগ করো, 2 + 2 4, আমি 2 এর সঙ্গে 4 যোগ করে আসছে 6, 6 ডিজিট সাম আসবে, কিন্তু ডিজিট সাম এদের মধ্যে একটা হতে হবে, যেহেতু আসছে না তাই এটা উত্তর না। 22 এর পরবর্তী ছোট সংখ্যা হচ্ছে 57, 57 ডিজিটগুলো যোগ করলে 5 আর 7 12, 2 ডিজিট আসছে, এটাকে আবার যোগ করলে 2 + 1 3 আসছে। এখানে 2 ছিল, 2 এর সঙ্গে আমি 3 যোগ করে দেখছি 5 আসছে, এই লিস্টের মধ্যে কোনোটা আসছে না, তাই এটাও উত্তর হবে না। এইভাবে আমি যদি এইটা চেক করি 6 আর 2 অর্থাৎ 62, এখান থেকে বেরিয়েছিল 2, এর সঙ্গে যদি 62, 62 মানে কি 6 আর 2 8, 8 যদি যোগ করি এটা আসবে 8 আর 2 10, 2 ডিজিট আসছে, এটাকে আবার যোগ করলে 1 + 0 1 আসছে, দেখছো 1 আসছে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা 62 যদি আমি এইটার সঙ্গে যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। যদি xx yy আকারের কোনো সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তবে x - y এর মান নির্ণয় করো। xx yy বলতে কি বোঝানো হচ্ছে, তার মানে এইখানে যে সংখ্যাটা হবে এই দুটো ডিজিট সেম হবে আর এই দুটো ডিজিট সেম হবে। যেমন মনে করো আমি যদি বলি 2 2, তাহলে এটা হবে 3 3। দেখো এরা সমান, কেন x x লিখেছে, এরা সমান 3 3, তাই এখানে 3 3 আকারে আমি লিখতে পারি। তাহলে এরকম একটা 4 অঙ্কের সংখ্যা চাইছে যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সেটা x - y এর মান কত হবে, বোঝা গেছে। এবার দেখো এখানে যেটা দিয়েছে xx yy, শেষ দুটো ডিজিট সমান হবে। আমি এর আগের অঙ্কটায় কি বললাম, তোমাদের 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে। এমন একটা সংখ্যা তোমরা বলো যার স্কোয়ার করলে শেষ দুটো ডিজিট সমান হবে। আমি যেমন ধরতে করি 10 এর স্কোয়ার, 10 10 100, দুটো শূন্য সমান হচ্ছে, ভালো। 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144। এবার কোনটা নেব, দেখো এইখানে 2 ডিজিট সমান আসছে, এখানে আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো x থেকে y-টাকে বিয়োগ করতে বলেছে, সেই জন্য চান্স থাকবে যে y এর মান 0 না। কেন দেখতে পাচ্ছ এই দুটো সমান আছে, আমি তাহলে এখানে 0 0 বসাবো না। আমি এখানে 12 স্কোয়ার 144 আসছে, শেষ দুটো ডিজিট দেখো 4 4 আসছে, অর্থাৎ সেম ডিজিট, আমি তাহলে বলতে পারি এইটা 4 4 হবে। আর কোনো ডিজিট তুমি 13 স্কোয়ার 14 স্কোয়ার করে যাও, আর কোনো সংখ্যার বর্গতে শেষ দুটো ডিজিট সমান হবে না, শুধুমাত্র এটাতেই হবে। 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, শেষ দুটো ডিজিট সমান হবে শুধুমাত্র এইটাই, অর্থাৎ 12 12 144। তাহলে আমি এখান থেকে কনফার্ম হয়ে গেলাম যে y এর ভ্যালুটা অবশ্যই 4 হবে, তাই আমি এখানে 4 4 লিখে দিলাম। এবারে একটা জিনিস আছে, এখানে 4টে অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্ক, দশক, শতক, হাজার।
এই সংখ্যাটা কি করে, এইটা জাস্ট মনে রাখা। আমি এখানে উত্তরটা বলতে পারতাম, কিন্তু আমি তোমাদের একটা জিনিস আগে বলে দিই যাতে করে কেন এই প্রশ্নটা তোমাদের মনে না আসে। এই যে হাজার স্থানীয় অঙ্ক যেটা আছে তার সঙ্গে হাজার গুণ করলে তবে এইখানকার টোটাল ভ্যালুটা পাওয়া যায়। শতক স্থানীয় অঙ্ক আছে মানে 100, এই শতক স্থানীয় অঙ্কটার সঙ্গে গুণ করতে হয়। দশক স্থানীয় অঙ্ক আছে তাই 10 গুণ করতে হবে এই অঙ্কটার সঙ্গে। একক স্থানীয় অঙ্ক আছে তাই এখানে y রাখতে হয়। এইভাবে সংখ্যা তৈরি হয়। যেমন 39, এটাকে আমি কি করে বলবো, যে এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক আছে তাই দশক স্থানের সঙ্গে এইটাকে গুণ করব, প্লাস একক স্থান করলে 39 সংখ্যাটা আসছে। ঠিক এইভাবে এটা তৈরি হয়। আমি যদি এখানে যোগ করি দেখছি 1100x প্লাস 11y আসছে, এখান থেকে 11 কমন নিলে 100x প্লাস y আসে। এটা বলতে কি বুঝলাম, যে সংখ্যাটার কথা এখানে বলা হচ্ছে সেটা 11র গুণিতক হবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে এই আকারের যে কোনো জিনিস 11র গুণিতক হয়, এটা জাস্ট দেখানোর জন্য দেখানো। বোঝা গেছে? তাহলে 11র গুণিতক মানে কি, 11, 22, 33, 44, 55, 66, 77, 88 এবং 99। এর বেশি যাব না, তার কারণ হচ্ছে 4 ডিজিটের অঙ্ক আছে। এরপরে যখন 100 স্কোয়ার হয়ে যাবে সেটা 5 ডিজিট চলে যাবে, তাই না? 100 স্কোয়ার যদি আমি করি তাহলে 2 2 4, তাহলে মোট 5 ডিজিটের অঙ্ক হয়ে যাচ্ছে। আমাদের যেহেতু 4 ডিজিট আছে, আমাদের 99 পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে কোনো একটা উত্তর কিন্তু হবে। এবার দেখো, আমি দেখতে পাচ্ছি যে এমন একটা সংখ্যা আছে যার শেষ ডিজিট 4 হতে পারে। 1 যদি স্কোয়ার করো শেষ ডিজিট 1 হবে, এটা উত্তর নেব না। 2 স্কোয়ার করলে শেষ ডিজিট 4 হবে, তার মানে এটা আসতে চাইছে, কিন্তু আমরা জানি 22 স্কোয়ার 484, তাহলে এইটা আসছে না, 44 আসছে না, তাই আমি 22 নেব না। 3 স্কোয়ার করলে 9 আসে, আমার টার্গেট হচ্ছে 4 আনা, এইটা হবে না। 4 স্কোয়ার করলে 16 আসে, শেষ ডিজিট 6, কিন্তু আমার দরকার 4, তাই এটা হবে না, এটা হবে না, এটা আসছে না, এটা আসছে না। কিন্তু দেখো 8 স্কোয়ার করলে 28 64 4 আসছে, মিনস 9 9 81, এটাও যখন হবে না তাহলে আমি বলতে পারবো যে 88 স্কোয়ার অরিজিনাল উত্তরটা আসবে। বোঝা গেছে? তাহলে 88 স্কোয়ার আমার কত করার দরকার নেই, আমি জানি এই জায়গায় 88 বসবে, কেন, দুটো সেম ডিজিট হবে 8 8। বোঝা গেছে? তাহলে 8844 একটা পূর্ণবর্গ সংখ্যা, সরি 88 এসছে। আমরা দেখে নেবো যে 88 এর স্কোয়ারটা কত। তাহলে 88 কে 88 দিয়ে আমরা গুণ করে নেব, এটা গুণ করলে আসছে 7744, অর্থাৎ এই সংখ্যাটার কথা এখানে বলা হয়েছিল। 44 ছিল, এখানে তাহলে আসবে 77। বোঝা যাচ্ছে? আমি কি করলাম, এখানে যে 11র গুণিতক হবে বললাম, কিন্তু এটা তো স্কোয়ার হবে, তাই 88 স্কোয়ার করলে 7744 আসছে, এই 44 আসছে আর এই 77 লিখলাম। তাহলে x এর মান দেখলাম 7 আর y এর মান দেখলাম 4। এখানে বলেছে x মাইনাস y এর মান কত, x এর মান 7, y এর মান 4 হলে এই উত্তর আসবে 3, যেটা অপশন নাম্বার 3 আছে। কোন বোলারের বোলিং গড় 12.4, সে শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নেওয়ার ফলে তার বোলিং গড় পূর্বের তুলনায় 0.4 ভালো বা ইমপ্রুভ হলো। ইমপ্রুভ হলো মানে কি, রানটা কম দিচ্ছে। বোঝা গেছে? আগে যেমন 12.4 দিয়েছিল, এখন 0.4 ভালো হলো মানে এখন 0.4 করে কম দেবে, এটা কি বোলিং গড় ভালো বলা হয়। শেষ ম্যাচের আগে সে কটি উইকেট নিয়েছিল? দেখো, প্রথমে বোলিং গড় ছিল 12.4, আমি লিখলাম। এবারে পরেতে 26 রান দিয়ে 5 উইকেট নিল, তাহলে বোলিং গড় কত, 26 কে 5 দিয়ে আমি ভাগ করলে পাবো 5 5 25, 5.2। তাহলে এখন বোলিং গড় 5.2, মানে প্রতি 5.2 রান দিয়ে একটা করে উইকেট পাচ্ছে। এবারে বলেছে যে বোলিং গড় পূর্বের তুলনায় 0.4 ভালো হয়েছে, আগে 12.4 ছিল, 0.4 ভালো হয়েছে মানে এখন 0.4 করে রান কম দিচ্ছে, তাহলে এখন হবে 12। বুঝতে পারছো? আমি এখানে 12টা লিখলাম। এখানে দেখো, যখন বোলিং গড় 5.2 তখন কিন্তু সে 5টা উইকেট টোটাল নিয়েছে। বলেছে যখন 12.4, কেন, শেষ ম্যাচের আগে, এটা শেষ ম্যাচ ছিল, শেষ ম্যাচে বোলিং গড় 5.2 এবং শেষ ম্যাচে 5টা উইকেট নিয়েছিল। বলেছে শেষ ম্যাচের আগে যখন বোলিং গড় 12.4 ছিল তখন উইকেট কতগুলো নিয়েছিল। বোঝা গেছে? আমি এটাকে অ্যালিগেশন প্রসেসে অ্যাপ্লাই করব, এটাকে ক্রস বিয়োগ করলে 0.4 আসে, এইটা আসবে কত, 5 12 থেকে 5.2 যদি বাদ দিই 6.8। এটাকে আমি রেশিও নেব, এই রেশিওটা বেরোবে উইকেট নেয়ার রেশিও। বোঝা যাচ্ছে? এই রেশিওটা উইকেটের রেশিও বেরোবে।
দশমিক তুলে দাও, 4 17 68, 4 1 4। তাহলে আমি বলতে পারি যে শেষ ম্যাচের আগের ম্যাচে যদি 17টা উইকেট নেয় তাহলে শেষ ম্যাচে একটা উইকেট নিয়েছিল, এটাই হচ্ছে রেশিও। কিন্তু আমি দেখছি যে এখানে 5টা উইকেট নিয়েছে, এই রেশিওর এই পার্টটাকে 5 দিয়ে গুণ করলে 5 আসে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো শেষ ম্যাচের আগে 5 17 85টা উইকেট নিয়েছিল, যেটা অপশন নাম্বার 1 এ আছে। 1 1 1 1 করে 100 টাইমস, অর্থাৎ 100 বার 1 1 1 লিখতে হবে, মাইনাস 2 2 2 করে 50 বার লিখতে হবে। এটাকে বিয়োগ করে রুট করলে উত্তর কত আসবে, এটা প্রশ্ন। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে এই যে 50 টাইমস আর 100 টাইমস দেখবে, এইগুলো রেশিও নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যতটা ছোট কাটা যায় কাট। যেমন আমি এখানে বলি 50 1 50, 50 2 100, আমার কাটতে সুবিধে হচ্ছে। মনে রেখো আমি 50 দিয়ে কেটেছি, আমি লাস্টে যখন উত্তর বলবো তখন 50 দিয়ে গুণ করে নেব, 50 দিয়ে গুণ করে নেব, বোঝা যাচ্ছে। এখানে 2 বলতে বোঝানো হচ্ছে এই 1 দুবার থাকবে। খেয়াল করো এখানে কি প্রথমে বলেছিলাম 1 1 1 করে 100 বার ছিল, আমি যখন কেটে দিয়েছি তখন বলছি দুবার আছে, অর্থাৎ 1 দুবার আছে, আমি লিখলাম 1 1, একবার দুবার লিখলাম। মাইনাস ছিল, আমি মাইনাস লিখলাম। এখানে বলা হয়েছিল 2 2 2 2 করে 50 বার থাকবে, কিন্তু এখন কাটার পরে দেখছি যে আমি বলছি 2 একবার থাকবে, অর্থাৎ একটা 2 আমি এখানে লিখে দিলাম। 11 থেকে 2 বাদ দিলে 9 হয়, 9 এর রুট কত হবে, 3, বোঝা গেছে। এবার দেখো আমি 50 দিয়ে কেটেছিলাম, আমি হচ্ছে 50 গুণ করব, গুণ করব মানে কি এই 3 50 বার থাকবে, 3 3 3 3 করে 50 বার থাকবে, যেভাবে এইখানে বলেছিল যে প্যাটার্নে, সেই প্যাটার্নেই তোমাকে এখানে লিখতে হবে। এখানে উত্তর 3 এলো মানে 3 3 করে চলবে, কতবার, 50 দিয়ে যেহেতু কেটেছিলে আমি বলবো 50 বার, তাহলে আমাদের উত্তর হবে 3 3 3 করে 50 টাইমস, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। যদি কোনো চোঙের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয় তবে এর উচ্চতা কত শতাংশ কমালে আয়তন একই থাকবে। দেখো চোঙের আয়তনের কথা বলেছে, চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ। প্রথমে আর পরে কি হলো আমি সেটা দেখে নিচ্ছি। প্রথমে ব্যাসার্ধ আর প্রথমে উচ্চতা, বা পরে ব্যাসার্ধ পরে উচ্চতা কি হবে, কেন ব্যাসার্ধ আর উচ্চতা নিয়ে কথা বলেছে। দেখো এখানে ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলো, 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 25/100, অর্থাৎ 1/4, 25/100 কাটলে 1/4 আসে। অর্থাৎ প্রথমে যদি 4 ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ 1 বেড়েছে, প্রথমে যদি 4 থাকে 1 বেড়ে পরে ব্যাসার্ধ হচ্ছে 5। আমি মনে করছি প্রথমে ব্যাসার্ধ ছিল 4r, তাহলে পরে হবে 5r। প্রথমে ব্যাসার্ধ 4r থাকলে পরে ব্যাসার্ধ হচ্ছে 5r। প্রথমে উচ্চতা যদি h থাকে, পরে উচ্চতা আমি ধরলাম h1। তাহলে প্রথমে আয়তন কত ছিল, প্রথমে আয়তন আমি জানি আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ। প্রথমে আয়তন পাই, আর মানে হচ্ছে এই টোটালটা, পাই আর স্কয়ার, এইচ মানে এইটা। আর পরে আয়তন কত হবে, একই আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার, আর মানে এখন এইটা, পাই আর স্কয়ার, এইচ মানে এখন উচ্চতা হচ্ছে h1। বলেছে যে আয়তনটা একই থাকবে, অর্থাৎ আগে যে আয়তন ছিল এখন যে আয়তন সেটা সমান হবে, সমান করে দিলাম। পাই পাই কেটে দাও, এটা আসছে 16 আর স্কয়ার গুণিতক এইচ, এখানে আসছে 25 আর স্কয়ার গুণিতক h1। আর স্কয়ার যদি কাটি তাহলে h বাই h1 এটা আসবে 25/16। মানে প্রথমে h বা উচ্চতা 25 ছিল, পরে উচ্চতা 16 হয়ে গেল, অর্থাৎ উচ্চতা 9 কমলো। 25 ছিল 25 কমে গেল 9, উচ্চতা 25 কমলো 9, 100 কত সেটাই প্রশ্ন চেয়েছে। 100 36 কমছে, অর্থাৎ 36% উচ্চতা কমছে, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।